Hey guys, good morning from Adora. আজকে আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল হচ্ছে 7টায়। সেখানে বস আমরা ঘুম থেকে উঠেছি 7টার সময়। তাহলে আর কি করে হবে 7টায় বেরোনো? দেন আমরা 8টা নাগাদ 8টার মধ্যেই বেরোলাম আশা করছি। তো এইবারে এখান থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে পোকরা। সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পাহাড়। আজকে আর হোটেলের রুম থেকে গুড মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমাদের অলরেডি লেট ছিল, প্লাস লাগেজও বাঁধতে হতো। তো একবারে আমি সোজা বাইকে উঠে রেডি হয়ে বাইক স্টার্ট দিয়ে তোমাদের সাথে আজকের দিনটা শুরু করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর পোকরা যাওয়ার যে রাস্তাঘাট কি বৃত্তান্ত পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর আমরা যে রোডটা ধরছি সেটাতে 12টা থেকে 4টে অবধি নো এন্ট্রি থাকবে বাইকেরও। তো আমরা যেটা এখনও আমাদের যেতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাবে, 1.5-2 ঘন্টা। আমরা চেষ্টা করছি যেন 1.5-2 ঘন্টাতে আর কোথাও যেন না দাঁড়ানো হয়, মানে নন স্টপ ওই জায়গাটাকে পুরো কভার করে নেওয়া। কারণ হোয়াট আ ডেঞ্জারাস রোড, দেখো যাচ্ছি এখান দিয়ে, রাস্তার অবস্থা দেখো। পাহাড়ের একদম গা বেয়ে অফরোডটা ছিল, মানে সরু খালি ভিতর থেকে। তো সেখান দিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা, বেরিয়ে পড়ে আবার ভালো রাস্তা ভালো। কোথায় যাচ্ছে তুমি? চলে গেলে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো আমি আছি। রাস্তা দেখো ধুলো। কথায় আছে ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি, মানে মুক্তি লাভ তো আমরা যাচ্ছি। তো ভগবান কখনো নিরাশ করে না। আমি ইনস্টা 316 যে মানে হ্যান্ডেল যে মাউন্টটা রয়েছে সেই জিনিসটা আমি খুঁজে পেয়েছি। এতটা অফরোড কিছু কিছু জায়গায় করে আসলাম, ব্যাগের ওপর রেখেছিলাম। তো সেইখানে ব্যাগের পিছনে মানে যে টপটা একটা প্লেটটা লাগিয়েছিলাম, সেই প্লেটের ওখানে গিয়ে খাদে গিয়ে আটকে গেছে। আর ভগবান এমনই কৃপা করেছে যে ওইখান থেকে একটা বারের জন্য পড়ে পর্যন্ত যায়নি, আমি পেয়ে গেছি। থ্যাঙ্কস টু ভোলে বাবা, তোমার কাছে যাচ্ছি, তুমি পাইয়ে দিলে। জয় তারা মা, তুমি সবসময় আমার সাথে রয়েছো, তো থ্যাংক ইউ। রাস্তা দেখো অফরোড, এরকম অফরোড রাস্তাও করে এসেছি। এত জার্কিং হয়েছে বাইকে, তবুও জিনিসটা পড়ে যায়নি। মানে এটা আমার ওপর ভগবানের দয়া করা। ছেলেটা এতটা কষ্ট করে রাইড করতে এসছে, ছেলেটাকে নিরাশ করবো। আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল, চুপচাপ হয়ে গেছিলাম পুরো। তো সেই জায়গাটা আমি আবার কনফিডেন্ট লেভেলটা ফিরে পেলাম। মন এখন খুব খুশি আমার। এখন শুধু রাইড হবে বন্ধু, রাইড হবে এখন, শুধু অফরোডিং। গিয়া পেয়ে গেছি তোমার জিনিস, তোমাকে গিয়ে ভালোভাবে ফেরত দেবো, ব্যাস, কোনো চাপ নেই। চলো হোয়াট আ সিনিক বিউটি ম্যান, দেখো কি লাগছে, সত্যি অসাধারণ, এক কথায় অসাধারণ। আমার পাশের কান্ট্রি নেপাল যে এতটা সুন্দর, না আসলে সত্যি বুঝতে পারতাম না বা জানতেও পারতাম না। থ্যাংক ইউ স্যাব ভাই, এই প্ল্যানটা তুমি করেছো, তোমাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দিস ট্রিপ। আর হিমালয়ান নতুন যে ভার্সনটা 452 হিমালয়ান, টুকটক যেমনি পিক আপ, তেমনি গাড়ি চালিয়ে মজা, তেমনি অফরোডিং করে মজা পাচ্ছি, মানে আলাদা। আর আমার টাকাটা কষ্ট করে উপার্জনের টাকাটা দিয়ে এই বাইকটা কেনা আমার সার্থক হয়েছে। তবে অফরোডিংয়ে বাইকে একটা ট্যুরে আসলে বা রাইডে আসলে কিছু না কিছু কোনো না কোনো প্রবলেম টুকটাক একটু ফেস করতে হবে। যেমন আমার এই যে তোমার যে এই যে ইয়েটা কিনেছিলাম, মোবাইল মাউন্টটা, তো
মোবাইল মাউন্টটা থেকে ফোনটাকে খুলে নিয়ে আমি পকেটে রেখেছি, কারণ মোবাইল মাউন্টের একটা নাট খুলে পড়ে গেছে। রাস্তার জার্কিংয়ে ঢিলা হয়েছিল, খেয়াল করিনি। হতেই পারে, একটা মানে প্রত্যেকটা দিন রাইড করে যে সবকটা নাট ওইভাবে টাইট দেওয়া যায় এরকমভাবে তো পসিবল হয় না। যেটা যখন চোখে পড়ে বা ফিল করি যে এইটা একটু টাইট দিতে হবে, আওয়াজ দিচ্ছে, তো তখন সেটাকে করে নিই। বাট এই মোবাইল মাউন্টটা জার্কিংয়ের জন্যই এরকম ঢিলা হয়ে গিয়ে নাটটা পড়ে গেছে। তো ঠিক আছে, ঠিক আছে, এটা রাইডের একটা পার্ট এগুলো। তো যেমন ইনস্টা360 ওই মোবাইল মাউন্টটা হারিয়ে ফেলছিলাম, যে ইচ্ছা করে তো আর কেউ হারায় না, মিস্টেক হয়ে গেছে। তো কালকে থেকে এরকম মিস্টেক আর করা যাবে না, কেন এরকমভাবে টেনশন নিয়ে গাড়ি চালানো যাবে না। গাড়ি যখন চালাবোই একটু আনন্দ করেই চালাবো। কালকে থেকে আরও কেয়ারফুল থাকতে হবে নিজেদেরকে, বিশেষ করে আমাকে। কেন মেন একটা জিনিস যেটা এখন ফিল করছি, সত্যি কথা বলতে গেলে প্রথমে ভাবছিলাম যে এই প্যানিয়ার্সের কী দরকার, প্যানিয়ার্সের এত দাম, এক সেট 30,000 টাকা, কী দরকার এটা প্যানিয়ার্স লাগানোর বাইকে। এক তো আছে, আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি বুঝতে পারছি একটা প্যানিয়ার্সের গুরুত্ব কতটা। মেন হেফাজত হয়ে যায় একটা তুলে গিয়ে 50 বার এই লাগেজটা খোলো, লাগেজটাকে গিয়ে বাঁধো, এই করো সেই করো। আর প্যানিয়ার্সের সিস্টেমটা কী হচ্ছে, প্যানিয়ার্সের ভিতরে দুটো ব্যাগ থাকে ওয়াটারপ্রুফ। সেই দুটো ব্যাগের মানে ব্যাগের ভিতরে সামান থাকে, ওই মালগুলোকে ঢোকাও, ওর ভিতরে ব্যাগটাকে ঢুকিয়ে দাও, আবার যখন লাগাবে ওই ব্যাগগুলোকে এনে খালি প্যানিয়ার্সের ভিতরে রেখে প্যানিয়ার্সটাকে লক করে দেবে, বাস। আর কিচ্ছু ঝামেলা নেই। তাই এত ইজি ওয়ে, এত ইজি প্রসেস, আমি তো কেন আমি এটাকে অ্যাপ্লাই করবো না। তো আমি চেষ্টা করবো, এর একটা আর্থিক দিকের ব্যাপার আছে এই প্যানিয়ার্স কেনার। তো আমি চেষ্টা করবো যাতে নেক্সট উইকে আমি প্যানিয়ার্সটা নিতে পারি, কেন তাহলে আমার এতবার 50 বার ঝামেলা থাকবে না, ব্যাগ বাঁধো রে, খোলো রে, এই করো রে, একটা বিরাট লাফার ব্যাপার আমি আজকে ফিল করছি যেটা। আর অফরোডিং বা এইসব রাস্তায় কী হয়, এই দড়ি বাঞ্জি ঢিলা হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। প্যানিয়ার্স দেখি সেই সব জিনিস হয় না। আমি নেক্সট রাইডে চেষ্টা করবো প্যানিয়ার্সটা ইউজ করার। তো দেখছি আমি কতটা কী করে উঠতে পারি, পয়সারও ব্যাপার আছে। তো দেখি যদি প্যানিয়ার্সটাকে ইউজ করে। দিয়ে দিয়েছে, তো থ্যাংক ইউ ইন্দ্রাণী। তুই যেভাবে আমার সব কিছুতে পাশে থাকিস, মানে আমি এই জিনিস কোনোদিনও নেগলেক্ট করতে পারবো না, বা তোকে বলতে পারবো না তুই এগুলো কী আসছে। তুই আমার জন্য যা করিস অনেক অনেক, আমার জন্য যা করিস, আমাকে নিয়ে যতটা ভাবিস, তো ছেলেটা রাইডে যাবে, একটা বুট নেই, ঠিক আছে চলো একটু টাকার সমস্যা হচ্ছে, বাইকটা কিনলো, রাইডিং বুটটা তুই কিনে দিলি। তুই শুধু রাইডিং বুট কেন, আমার ম্যাক্সিমাম ট্যুরিংয়ের জিনিসপত্র তুই কিনে দিয়েছিস। এই যেমন আমার রাইডের প্রথম হেলমেট যেটা ছিল, এখন তো নয় অফরোডিং হেলমেটটা পরে চালাচ্ছি, তো অফরোডিং হেলমেট কেনা হয়ে ওঠেনি। এটা দাদার হেলমেটটা, দাদার স্পেয়ার হেলমেট দাদা দিয়েছে, বলতে তুমি এটা পরে যাও, এটা আগে কিছুদিন কলকাতা সিটিতে চালিয়ে নাও, মাথায় সেট করে নাও, তারপরে তুমি এটা করে রাইডে যাবে আমার সাথে। বললাম ঠিক আছে। তো চেষ্টায় আছি যে রাইডিং হেলমেটটাও নেওয়ার, কেন দেখে এসেছি অলরেডি একসাথে। তো ওটা আমাদের ফটোও তোলা রয়েছে, ওটা একটু ফাঙ্কি কালার গ্রিনের আছে। আর এইসব অফরোডিং মানে এইসব বাইকের সাথে ওরকম একটু ফাঙ্কি কালার ভালো লাগে, যায় ব্যাপারটা আর কি। আমি যদি এখন থান্ডারবার্ড নিয়ে যদি অফরোডিংয়ের ওই ফাঙ্কি কালারের হেলমেট পরি, তো জিনিসটা মানাবে না। যেহেতু অ্যাডভেঞ্চার বাইক নিয়ে ওইসব হেলমেট পরলে জিনিসটা ভালো লাগবে, তো সেই জন্যই দেখা। তো চলো, দেখেছো রাস্তা, দেখেছো কত সুন্দর ভিউ, দেখো গাইস ভিউ, শুধু ভিউটা দেখো কি সুন্দর লাগছে। মানে ক্যামেরা, ফোন, মন এইসবে ছবি তুলতে কি দেখাবো তোমাদের আমি জানি না, তাহলে চোখে যা দেখছি আলাদা সৌন্দর্য নেপালে দেখে। এই দেখো ডার্ট বাইক, ওখানে এরকম সব ডার্ট বাইকই চলে। আমাদের আজকে বাঘির কাছে দেখলে তুমি কি বলবে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোমরা দাঁড়াও না, বাঘির লোক আসছে আমাদের।
ওর বাইক আর ওর যে এক্সট্রা যে পিক আপ ভ্যানটা রয়েছে বাকিটা তুমি দেখো। আমার কিছু টোটাই জয়েন করছে দুল্লা ভাই, দাদার ফ্রেন্ড। আমিও দুল্লা ভাই করছি, যদি দাদাকেও স্যাপ ভাই বলি তাই। তো আর রাইডিংয়ে দাদা ভাই বলে পিছনে সব ব্রাদার এই। চলো সাথে থাকো। কাদা মাথা রোড রেডি হয়ে রয়েছে আমাদের জন্য। এই যে প্রচুর স্লিপ মারছে, ঘুরে ঘুরে চালাতে হচ্ছে। দুর্নামরমভাবে চালিয়ে ব্রেক মেরে দিয়ে তারপরে চিট হয়ে শুয়ে থাকতে হবে। তো ওই জন্য কেয়ারফুলি চালাতে হচ্ছে আমাদেরকে, একদম যদি চিট হয়ে না শুয়ে থাকতে হয়। আর ডিস্টেন্স মেনটেন করে চালাচ্ছি, কেন ও যদি সাপোর্ট ব্রেক মারে কোনো সময় কোনো এমার্জেন্সিতে, ওর ব্রেক ওখানে দাঁড়িয়ে যাবে। তারপরে গিয়ে আমার ব্রেকটা যদি না লাগে, আমি গিয়ে ওকে মারবো, আর ও গিয়ে আবার একজনকে ওকে ঝাড়বে। এত ঝাড়াঝাড়ির দরকার নেই ভাই, একটু ডিস্টেন্স মেনটেন করে চালাও আস্তে ধীরে। কেউই যুদ্ধে যাবো না, আমরা রাইড করতে এসছি, মজা নিতে এসছি। ও যদি ওই সাইড থেকে বেরোতে পারে তো বেরোবে, আমি আমার এই সাইড থেকে বেরোতে পারবো, আমি বেরোবো। হ্যাঁ তাই হলো কি, দাঁড়িয়ে না চালালে জায়গাটার বেশ মজা হবে না। কেমন পিছনের চাকা খালি ফস ফস করে এদিকে ওদিক করছে, পিছনের চাকা। হ্যাঁ হচ্ছে। রাস্তায় কাজও তো হচ্ছে, ধুলোর সাথে সাথে এই জলগুলো যেগুলো দেখছো না, এগুলো জলটা দিয়েছে, জানি না গাদার বাচ্চাগুলো এখানে জলটা ঢেলেছে কি করতে। কাদা মানে ভর্তি কাদা হয়ে গেল, এই দেখো না অবস্থা দেখো, জন্মের জল ঢেলেছে খালি। পাইপ দিয়ে ছিটাবে কোথায় সেই না করে জল ঢেলে দিয়েছে না ট্যাঙ্কারে। আরে রাস্তা ভাই রাস্তা, রাস্তা ভাই রাস্তা। আমার খটখটানি একটা আওয়াজ হচ্ছে, আমি তো ঘুরতেই পারছি না। কথা বললো যে এই তোর যে ক্র্যাশ গেটটা লাগিয়েছি, ওটার যে সাসপেনশনটা আছে ভিতরের বুশটা, ওই বুশটা একটুখানি ছোট হয়েছে বা বড় হয়েছে কিছু একটা, তার জন্য যদি তাহলে আমি অফরোডে যাই, যখন আমার অফরোডে বা যেখানে হোক গাড্ডা হোক ই হোক, তো যাই হোক আমার সামনের চাকাটা আগে ঠেকবে। সামনের চাকা ঠেকলে কট করে আওয়াজটা দেবে কেন? মানে বুশের সাথে এইটার সম্পর্কটা আমি বুঝতে পারলাম না ভাই। মানে একদমই নতুন নেওয়া তো, তাই জন্য মানে ব্যাপারটা সম্পর্কে ঠিক অতটা আমি নই। নাহলে আমার এই খুঁতখুঁতানি স্বভাবটা আছে যে কোথা থেকে আওয়াজটা হচ্ছে, ওকে তাহলে আমি ঠিক করাবো না। কেন আমি বাইককে অযত্নে রাখি না এইসব বিষয়, মানে নিজের থেকে বেশি যত্নে ওদের রাখি আমি। মানে আমার ছোটবেলার যা কন্ডিশন এখনো, যেগুলো বুঝতে পারবো না আমার 2018 সালের গাড়ি এত কথা। আরে বাবা রাস্তার কি অবস্থা, এক সাইডে কাজ হচ্ছে, আরেক সাইডে এরকম অবস্থা, তার মধ্যে জল ঢেলে পুরো স্লিপারি করে রেখে দিয়েছে। মানে 2 মিনিটও বসতে দিচ্ছে না গাড়িতে, বাচ্চারা ঠেকাতেই দিচ্ছে না, সালা বসে চালানো যাচ্ছে নাকি? অফরোড সব সময় অফরোড দাঁড়িয়ে চালানোটাই বেটার, কিন্তু বসে চালানো যাচ্ছে, অফরোড নাড়ি বুড়ি এক করে দিচ্ছে খেলাগুলো। আর মোটামুটি 1 বছরের মধ্যে এইসব রাস্তাও আর পুরো একদম পিচ হয়ে যাবে, আর তখন এইসব থাকবে না, তখন এই মজাটা থাকবে না। ওপরে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটার মজাই থাকবে না, অফরোডটা তৈরি হয়ে যাবে। আর রাস্তায় কাজ হচ্ছে, দেখছো তো কীভাবে পাহাড় ইয়ে করছে, গাছ ফাছ কেটে দিয়ে সব কাজ বাজ চলছে। পিছনের চাকা হাত দিয়ে দেখালে এই আর এই পেন্ডুলামের মতন করছে, পেন্ডুলাম যাচ্ছে, ঘুরছে যাবে পিছনের চাকা, ওই জন্য বুঝে চালাতে হচ্ছে। এই আর কি। তো চলো রাস্তা দেখেছো তো, সেটা স্লিপ খাচ্ছি ভাই।
আমাদের হয়তো ভিডিও দেখাতে পারবো না, একটু সাইড দিন টাকা হালকা করে বেরোই, শুকনো আছে জায়গাটা দিয়ে, এই শুকনোটা ধরেই যেতে হবে আমার। এখন এই মাছটা হাতের আছে, এই গাড়িটা আসার আগে শুকনো দিয়ে ঢুকে পড়ে এই বাইকটাতে ধরে গেলে ফাঁকা পেয়েছি, বেরিয়ে গেছি। এই বাস হচ্ছে ঢাকা পাহাড় দেখো, পাহাড় কাটা চলছে। জানি না পাহাড়টা কেটে কি করতে চাইছে ওরা, হয়তো রাস্তা চওড়া করবে, কেন এই যা ব্রিজ আমার মনে হচ্ছে রাস্তাই চওড়া করবে। দেখো পাহাড় কাটছে, দেখো পাহাড় ফাটাচ্ছে, আর এখানে শালা দুটো লরি পাশাপাশি ঢুকিয়ে দিয়ে গেছে। কেয়ালানে শালা আর নিচে জল দেখেছো, এই দেখো দুই কেয়ালানে আসছে। ওদিকে প্রবেলকো কাকা ওর মাল নিয়ে কাটছে, ভাই রড ডাল দে। হ্যাঁ রাইডার যাচ্ছে কোথায়, রাস্তায় কাজই চলছে, কাজ দেখতে পাচ্ছ, সেরকম ধুলো খেতে খেতে যাচ্ছি আমি। বিউটিটা খুব সুন্দর, তুমি বিউটিটা এত সুন্দর। দাঁড়িয়ে ছিল, বললাম না দাদা, এই জায়গাগুলোতেই একটা রাইডারের পরিচয়, যে একটা টিম লিড করছে তার পরিচয়, যে আমার রাইডারকে আমি নিয়েই যাবো। যে জায়গায় দাদা মনে করছে যে যেতে পারবে না, যখন বুঝতে পারবে না হয়তো ওর কাছে খোল। ওই দেখো আমার একটা দাদা কালো ছোটটাকে করতে গিয়ে আগিয়ে ভিউ দেখো কি সুন্দর পাহাড়টা লাগছে, ভ্যালিটা দেখো কি লাগাচ্ছি না, তেল লাগাতে গিয়ে আমি ঠিক আছে আমাদের সাথে ঘুরে রেখে দিয়ে নিচে বেরিয়ে চলে গেছি, ভিতরে আমি গিয়ে রাস্তা আমার আগে হারিয়ে গেল। তারপরে চিন্তা করলাম কি কাজ করলাম, তারপরে মনে করলো ওরে গাড়িটা দিয়ে তো কাজ করে হাত ধুইনি, পাশেই এত সুন্দর একটা রিভার আর এরকম ভিউ পাহাড়ের,
আমাদের অফিসে ভান্সার কালেক্ট করলাম, ভান্সারটা করলাম 7 ডেজের জন্য। 7 ডেজ করার পর ওখান থেকে টাকা বললাম দুটো গাড়ি আমাদের কত বলে 1840 টাকা। তো ওটা হচ্ছে এই রাস্তার ভিউটা কিছুটা আলাদা মনে হয়। ঢুকে গেছি গেট, গেটটা ধরো বিশের গেট, কি সুন্দর একটা গেট দেখতে পাচ্ছ তো গেটটা। এই গেট দিয়ে ঢুকে গেলাম আমরা। এখন রয়েছি হচ্ছে উত্তরাসে প্রায়, আমাদের এখান থেকে আমার এখন ডিস্টেন্স হচ্ছে 6.3 কিলোমিটার ভেতরের ডিস্টেন্স। তো দেখে নিচ্ছি রয়্যাল কার ওয়াশ, বাইক ওয়াশ দেখে নিচ্ছি। এখানে গাড়িটা ধোয়াতে আসতে হবে, তো গাড়িটাকে একটু সাফ সুদ্ধা করতে হবে, মানুষ করতে হবে। হ্যাঁ, নাহলে কালকে ভালো লাগবে নাকি? একটা চকচকে বাইক যাবে আর দুটো মানুষ মার্কা বাইক যাবে, পুরো কাদায় কাদা হয়ে গেছে একদম। সেগুলো নিজেদের তো মানুষ করতে হবে, বুঝলি? এগুলো ব্যাপার। চলো এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর, আর এই 205 নম্বর রুমে রয়েছি হচ্ছে আমি। এই হচ্ছে রুম ভিউ কিছুটা, দেখো এদিকে হেলমেট ফেলমেটগুলো রয়েছে, এই সব পার্ট বাই পার্ট রাইডিং ফ্যানগুলো এখানে রাখা। এই হচ্ছে রুম। আজকে এই রুমে আমি একাই রয়েছি। আর এই হচ্ছে বাথরুম। আমি এই হচ্ছে আজকের আমার রুম।